গঠন তাপ। আচ্ছা, তো দেখো যে কোন মৌলের গঠন তাপের মান সর্বদা বলবো শূন্য ধরবো। যেমন ডেল্টা এইচ ফরমেশন, F means ফরমেশন O2, তাহলে অক্সিজেনের গঠন তাপ হচ্ছে শূন্য। তাহলে দেখো ডেল্টা এইচ ফরমেশন H2, তাহলে হাইড্রোজেনের গঠন তাপ কত? শূন্য। তারপরে দেখো ডেল্টা এইচ ফরমেশন কার্বন, এটাও কত? শূন্য। কার্বনের দুইটা রূপভেদ আছে, একটা হচ্ছে গ্রাফাইট আর একটা হচ্ছে ডায়মন্ড। তো আমরা গ্রাফাইটটা বেশি ইউজ করব। এখন তুমি এটা পড়তে চাইলে পড়তে পারো, আবার তুমি যদি বলছো যে আগের ক্লাসের লেকচারের নোটটা নোটে তোমার কাছে অপশন আছে, যেখান থেকে মুছে পড়লে হচ্ছে। আচ্ছা, এবার দেখো এটা হলো আমাদের নেক্সট। এবার আমরা শিখব গঠন তাপের মান থেকে কিভাবে বিক্রিয়া তাপের মান নির্ণয় করব। তো লক্ষ্য করো, যে কোনো বিক্রিয়া তাপ ডেল্টা এইচ সমান হবে উৎপাদ সময়ের গঠন তাপের সমষ্টি বিয়োগ বিক্রিয়ক সময়ের গঠন তাপের সমষ্টি। তো আমরা এভাবে লিখতে পারি, দেখো যে কোনো সমষ্টিকে কিভাবে লেখেন? সামেশন ডেল্টা এইচ ফরমেশন ব্র্যাকেটে কি
প্রোডাক্টস মাইনাস ডেল্টা এইচ ফরমেশন রিঅ্যাক্টেন্টস এবং এখানেও কি সামেশন নিছি আমরা, মানে উৎপাদগুলোর গঠন তাপের সমষ্টি বিয়োগ হবে কি বিক্রিয়ক সময়ের গঠন তাপের সমষ্টি। এটা হচ্ছে আমাদের যে কোনো বিক্রিয়ার বিক্রিয়া তাপ নির্ণয়ের সূত্র কার সাহায্যে? গঠন তাপের সাহায্যে। লিখে ফেলো ফর্মুলাটা। লিখো লিখো, এখান থেকে একটা প্রশ্ন আসবে, এই গঠন তাপ থেকে একটা প্রশ্ন থাকবেই পরীক্ষায়। তো নেক্সট এবার সব ম্যাথ সলভ করব, এগুলো এখন লাগবে না। এবার আমরা একটু দহন তাপ নিয়ে পড়াশোনা করি। দহন তাপটা আর গঠন তাপটা হচ্ছে পরস্পরের সাথে কানেক্টেড, এই জন্য একটু করতে হবে। দেখেন দহন তাপ কাকে বলে? আচ্ছা দহন মানে কি বলো? অক্সিজেনের সাথে যে কোনো কিছুর বিক্রিয়াকে কি বলে? দহন বিক্রিয়া। ওকে, তাহলে সংখ্যাটা কি বলছে? স্থির চাপে, অর্থাৎ যখনই তুমি ডেল্টা এইচ ডিফাইন করবা চাপের মান কি থাকা লাগবে? স্থির। কারণ ডেল্টা এইচ কে কি বলা হয়? এনথালপি পরিবর্তন, আর এনথালপি পরিবর্তন হতে গেলে অবশ্যই চাপ কি থাকা লাগবে? স্থির। 1 মোল কোন মৌলিক বা যৌগিক পদার্থকে অক্সিজেনে সম্পূর্ণভাবে দহন করলে এনথালপির যে পরিবর্তন ঘটে তাকে দহন তাপ বা দহন এনথালপি বলা হয়। ঠিক আছে, তাহলে চাপ স্থির থাকবে। 1 মোল, কয় মোল? 1 মোল যে কোনো মৌলিক পদার্থ অথবা কি যৌগিক পদার্থকে অক্সিজেনে সম্পূর্ণরূপে দহন করতে হবে। আংশিক দহন করলে কিন্তু হবে না। কি ধরনের দহন হতে হবে? সম্পূর্ণ দহন। তাহলে সম্পূর্ণ দহন করলে তাপশক্তির যে পরিবর্তন হবে বা এনথালপির যে পরিবর্তন হবে তাকে আমরা বলবো কি? দহন তাপ বা দহন এনথালপি। এক্সাম্পল দেখো, যেমন দেখো এখানে কি করা হয়েছে, দেখো এখানে তোমার বেনজিন নেওয়া হয়েছে, বেনজিনকে অক্সিজেনে দহন করা হয়েছে। বেনজিন কি বলো? বেনজিন হচ্ছে একটা হাইড্রোকার্বন, কারণ এখানে শুধু কার্বন আছে, কি আছে? হাইড্রোজেন আছে। আর তোমরা সবাই এটা জানো, যে কোনো জৈব যৌগকে দহন করলে কি উৎপন্ন হবে? কার্বন ডাই অক্সাইড এবং পানি। কার্বন ডাই অক্সাইড এবং কি পানি। তো পানি লিকুইড স্টেটেও থাকতে পারে অথবা পানি কি জলীয় বাষ্প হতে পারে। আচ্ছা এখন দেখো, তো দেখো এখানে বেনজিনকে অক্সিজেনের সম্পূর্ণরূপে দহন করা হয়েছে এবং দেখো বেনজিনের কয় মোল নেওয়া হয়েছে? 1 মোল নেওয়া হয়েছে। মানে যাকে তুমি দহন করবে তার কয় মোল নিবা? 1 মোল। তাহলে 1 মোল বেনজিনকে
কার্বনকে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সম্পূর্ণরূপে দহন ঘটানো হয়েছে, কি উৎপন্ন হয়েছে 6 মোল কার্বন ডাই অক্সাইড এবং 3 মোল কি তরল পানি। এবং এই ক্ষেত্রে ডেল্টা এর মান দেখো কত -3268। মাইনাস সাইন দিয়ে কি বোঝায়, বড় নাকি ছোট? না, এই মাইনাস সাইন দিয়ে কি বোঝায়, তাপ শক্তি কি হয়েছে উৎপন্ন হয়েছে। আর দেখো এখানে নট লিখছে, নট মানে কি অবস্থা, প্রমাণ অবস্থা, মানে চাপের মানে ATM আর তাপমাত্রা কত 25 ডিগ্রি সেলসিয়াস। আর সি দিয়ে কি বোঝাচ্ছে, নিচে দেখো সি লিখছে, এটা মানে কি কম্বাসন। কম্বাসন শব্দের বাংলা কি দহন। ঠিক আছে, তুমি শুধু ডেল্টা এইচ লিখতে পারো, কোনো সমস্যা নেই, সি না লিখলে চলবে। এবার দেখো একটা সূত্র আছে, দহন এনথালপির সাহায্যে বিক্রিয়া এনথালপি নির্ণয়। তাহলে বিক্রিয়া এনথালপি সমান হচ্ছে বিক্রিয়ক সমূহের মোট দহন এনথালপি বিয়োগ উৎপাদ সমূহের কি মোট দহন এনথালপি। লক্ষ্য করো, যখন তুমি গঠন তাপ দিয়ে কি করবা, বিক্রিয়ার তাপ বের করবা, তখন উৎপাদ আগে বিক্রিয়ক কি পরে। কিন্তু যখন তুমি দহন তাপের সাহায্যে বিক্রিয়া তাপ বের করবা, তখন বিক্রিয়ক আগে উৎপাদ কি পরে। অর্থাৎ যেটা হবে কি, ধরো তুমি উল্টা পাল্টা লিখে ফেলছো, মানে ধরো তুমি এখানে উৎপাদ আগে লিখে ফেলছো, বিক্রিয়ক পরে লিখে ফেলছো, তুমি দেখবা ডেল্টা এইচ এর মানটা পজিটিভ চলে আসবে। মনে রাখবো দহন তাপ কখনো পজিটিভ হবে না, দহন তাপ অলওয়েজ কি নেগেটিভ। কথাটা বুঝতে পারছো? তাহলে দহন তাপের বেলায় তুমি দেখো যে ডেল্টা এইচ যদি কখনো কোনো কারণে পজিটিভ চলে আসে, বুঝবা যে কি তুমি বিয়োগটা উল্টা করছো। কথাটা বুঝতে পারছো? ওকে, এই জন্য এই বিষয়টা তোমাকে একটু মাথায় রাখতে হবে। এখন লক্ষ্য করো, ধরো তুমি কার্বন কি নিছো, তাহলে কার্বনের সবচেয়ে স্টেবল ভৌত অবস্থা কি গ্রাফাইট। ডায়মন্ড ইউজ হয় কার্বনের, বাট সবচেয়ে স্টেবল কোনটা নেচারে, কার্বনের কোন ফর্মটা সবচেয়ে বেশি পাওয়া যায় বলো, কয়লা না? ডায়মন্ড যদি ভুরি ভুরি পাওয়া যেত তাহলে তো ভালোই হতো, দুনিয়া পুরো পৃথিবী পুরো ধনী হয়ে যেত সবাই। ঠিক আছে, কয়লা তো কয়লাকে তো কেউ দাম দেয় না, বাট কয়লা সবচেয়ে বেশি পাওয়া যায়। ওকে, আচ্ছা, যেমন বাংলাদেশেও কিন্তু কয়লার খনি আছে, কোথায়? দিনাজপুরের বড় পুকুরিয়াতে, সাধারণ জ্ঞান। তাহলে দেখো এই কার্বনকে তুমি ধরো দহন করে কি বানাইছো, কার্বন মনোঅক্সাইড। বাট এইটাকে তুমি দহন তাপ বলতে পারবা না, কারণ এখানে কার্বনের সম্পূর্ণ দহন ঘটে নাই। কার্বন কি ধরনের দহন করছে, আংশিক দহন। কার্বন যদি সম্পূর্ণরূপে দহন হয় তাহলে কি উৎপন্ন হবে, কার্বন ডাই অক্সাইড। আর যদি আংশিক দহন হয় তাহলে কি উৎপন্ন হবে, কার্বন মনোঅক্সাইড। তাহলে দেখো এই যে প্রথম যে রিঅ্যাকশনটা, এই রিঅ্যাকশনে ডেল্টা এইচ এর যে মানটা পাওয়া যাবে, এইটাকে আমি কার্বনের দহন তাপ বলতে পারবো না। কেন? কারণ এখানে কার্বনের পূর্ণ দহন ঘটে নাই। কি ধরনের দহন করছে, আংশিক দহন। তাহলে দহন তাপ হইতে গেলে অবশ্যই পূর্ণ দহন হইতে হবে, বুঝছি না, পূর্ণ দহন হইতে হবে। আচ্ছা, এই বিষয়টা মাথায় রাখবা। এইখানে আর কিছু আপাতত আমার লাগবে না, এগুলো নিচে ডিটেইলে আর দরকার নাই, আমরা পরের অংশে চলে যাই। এইবার এই দুটো রিঅ্যাকশন তুমি একটু মনোযোগ দিয়ে দেখো, এই রিঅ্যাকশনটা একটু দেখো, এই দুটো রিঅ্যাকশন তুমি একটু দেখো। প্রথম রিঅ্যাকশনে কার্বনকে অক্সিজেন দ্বারা সম্পূর্ণরূপে দহন ঘটানো হয়েছে, কি উৎপন্ন হয়েছে, কার্বন ডাই অক্সাইড ডেল্টা এইচ কত -393.5। আচ্ছা, তাহলে বলো তো এটা কার দহন তাপ, এটা কার দহন তাপ, এটা কার্বনের দহন তাপ। কার দহন তাপ, কার্বনের দহন তাপ, মানে যাকে তুমি দহন ঘটাইছো। আচ্ছা ঠিক আছে, এটা বুঝছি। বাট দেখো তো এই বিক্রিয়াটাতে কে তৈরি হয়েছে, কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছে। এবং কার্বন ডাই অক্সাইডের কয় মোল তৈরি হয়েছে, 1 মোল তৈরি হয়েছে। কোত্থেকে তৈরি হয়েছে, কার্বন আর অক্সিজেন থেকে না, মানে কার্বন ডাই অক্সাইডের ভিতরে যে মৌলগুলো ছিল ওইখান থেকে তৈরি হয়েছে না। তাহলে এইটাকে কি আমি চাইলে কার্বন ডাই অক্সাইডের গঠন তাপ বলতে পারি না? বলতে পারি। গঠন তাপের সংজ্ঞাটা কি ছিল, যে কোন যৌগের কয় মোল তৈরি হবে, 1 মোল তৈরি হবে। কোথা থেকে তৈরি হবে, ওই যৌগের ভিতরে বিদ্যমান মৌলগুলা থেকে, ওই যৌগের ভিতরে বিদ্যমান মৌলগুলা থেকে। তাহলে এই ডেল্টা এইচ এর মানটাকে আমি দুইটা নাম দিতে পারি। এটা হলো কার্বনের দহন তাপ, এটা কি কার্বনের দহন তাপ, আবার একই সাথে এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের কি তাপ, গঠন তাপ। যদি প্রশ্নে তোমাকে বলে কার্বনের দহন তাপের মান এত, তাহলে তোমাকে নিজে থেকে বুঝে নিতে হবে এটা কার্বন ডাই অক্সাইডের কি তাপ, গঠন তাপ। কথাটা বুঝতে পারছো, গঠন তাপ। এরপরে রিঅ্যাকশনটা দেখো, এখানে সালফার নেওয়া হয়েছে। সালফারের কিন্তু অনেক রূপভেদ আছে, যেমন রোম্বিক সালফার, মনোক্লিনিক সালফার। তাহলে সালফারকে এখানে অক্সিজেনের সম্পূর্ণ দহন ঘটানো হয়েছে, কি উৎপন্ন হয়েছে, সালফার ডাই অক্সাইড। ডেল্টা এইচ কত ওই জন্য আমাদের জানার প্রয়োজন নেই, এটার মান প্রশ্ন দেওয়া থাকবে। এখন লক্ষ্য করো,
এই বিক্রিয়ার যে ডেল্টা এইচ পাওয়া যাবে এটাকে কি বলা যাবে? এটাকে বলা যাবে সালফারের দহন তাপ, কারণ সালফারের কি করছে? দহন করছে। আবার একই সাথে এটাকে কি বলা যাবে বলো? সালফার ডাইঅক্সাইডের কি তাপ? গঠন তাপ বলা যাবে না, কারণ এখানে সালফার ডাইঅক্সাইড কয় মোল উৎপন্ন হয়েছে? 1 মোল কোথা থেকে? সালফার এবং অক্সিজেন থেকে। তাহলে এখানে আমি ডেল্টা এইচ এর মানকে একই সাথে দুইটা নাম দিতে পারবো, সালফারের দহন তাপ অথবা কি সালফার ডাইঅক্সাইডের গঠন তাপ। বুঝছি কথা? ওকে, চলো এগুলো এখন আমাদের লাগবে না, এগুলো এখন আমাদের লাগবে না। তাই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গঠন তাপ এবং দহন তাপ দুইজনই কয় মোলের জন্য প্রযোজ্য? মনে রাখবা 1 মোলের জন্য। অলওয়েজ কয় মোলের জন্য? 1 মোলের জন্য, 1 মোলের জন্য। আচ্ছা, এবার চলো আমরা হচ্ছে যে কিছু ম্যাথ করব। এই ম্যাথগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে তোমাদের কোশ্চেন আসবে। রুয়েট 6 এর সাথে আসবে পুরাতন কোশ্চেন। চলো কোশ্চেনটা পড়ি। আমরা কি বলছি? কার্বন, হাইড্রোজেন এবং চিনির দহন তাপের মান যথাক্রমে এত, এত এবং এত। চিনির গঠন এনথালপির মান হিসাব করো। আচ্ছা, তাহলে দেখো তিনটা জিনিসের দহন তাপ দেওয়া আছে, তার মানে তিনটা জিনিসের সাথে মানে কে কে? কার্বন, হাইড্রোজেন এবং চিনির সাথে কার বিক্রিয়া হবে? অক্সিজেনের বিক্রিয়া হবে না। তাহলে আগে আমাকে তিনটা বিক্রিয়া লিখে ফেলতে হবে। তাহলে চলো আমরা লিখি। কার্বন প্লাস অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, ডেল্টা এইচ কত? -393.5। তাহলে বলো তো এটা কার দহন তাপ? কার্বনের দহন তাপ। আবার এটা একই সাথে কি কার্বন ডাই অক্সাইডের গঠন তাপ। ঠিক আছে, ওকে। তাহলে প্রশ্নে ওরা কার্বন ডাই অক্সাইডের গঠন তাপ না বলে তোমাকে কি বলছে? কার্বনের কি তাপ? দহন তাপ বলছে। এরপরে দেখো হাইড্রোজেনের দহন তাপ কি উৎপন্ন হয়েছে? পানি, ডেল্টা এইচ কত? -283। তাহলে এটাকে কি বলা যাবে বলো? হাইড্রোজেনের দহন তাপ বলা যাবে। আবার একই সাথে থেকে কি বলা যাবে? পানির কি তাপ? গঠন তাপ। পানির কি তাপ? গঠন তাপ। ঠিক আছে, সামনে কিছু বলবেন? শিকদার স্যার, আঙ্কেল পাশের রুমে দেখুন, পাশে 10 নম্বর রুম, একদম লাস্টের রুমটা। আচ্ছা, কোশ্চেনে তো 406 কিলো জুল লেখা তাহলে ওটা বলিছে, সমস্যা নেই, এটা টাইপিং মিস্টেক। ঠিক আছে, এটা আমি লিখিনি, এগুলো হচ্ছে বই থেকে যে স্ক্রিনশট নিয়ে তুলছি আর কি। যাও, তাহলে দেখো বুঝছি এটা। তাহলে সেকেন্ড রিঅ্যাকশনটা কি? একসাথে দুইটা এনথালপিকে রিপ্রেজেন্ট করে। একটা হচ্ছে কি হাইড্রোজেনের দহন তাপ, আর একটা কি পানির গঠন তাপ, পানির গঠন তাপ। আচ্ছা, এবার দেখো 3 নাম্বার রিঅ্যাকশনে কি হইছে? চিনিকে দহন করা হয়েছে। মনে রাখবা, আমি বারবার সাবধান করতেছি, যাকে দহন তুমি করবা, যার দহন বিক্রিয়া তুমি লিখবা, তার কয় মোল নিবা? অলওয়েজ 1 মোল। সমতাকৃত সমীকরণে কোনোভাবেই যাতে চিনির পাশে 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা না থাকে, সাবধান। এই কাজটা যদি ভুল করো পুরো ডেল্টা এইচটা তোমার ভুল হয়ে যাবে। কি উৎপন্ন দেখো, 12 মোল অক্সিজেন লাগছে, 12 মোল কার্বন ডাই অক্সাইড, 11 মোল কি পানি। এখন পরীক্ষায় তো বিক্রিয়া দেওয়া থাকবে না, বিক্রিয়া তোমার নিজে থেকে লিখতে হবে। সমতা না পারলে আবার ভর্তি হতে হবে 19 এ। এগুলো তো এখন শেখানোর সময় না। ডেল্টা এইচ কত? -638.82 কিলো। আচ্ছা, এখন লক্ষ্য করো, আমরা কিছুক্ষণ আগে তোমাকে একটা সূত্র দেখাইছি না, কিভাবে তুমি গঠন তাপের সাহায্যে কি বের করতে পারবা? বিক্রিয়া তাপ বের করতে পারবা। কি ছিল সূত্রটা? উৎপাদ সময়ের গঠন তাপের সমষ্টি বিয়োগ বিক্রিয়ক সময়ের গঠন তাপের কি সমষ্টি। এখন আমরা সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে লিখো, আমরা জানি আমরা কার ক্ষেত্রে অ্যাপ্লাই করব? এই 3 নাম্বার রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করব। তাহলে দেখো এই 3 নাম্বার রিঅ্যাকশনের ডেল্টা এইচ, দেখো এই 3 নাম্বার রিঅ্যাকশনের ডেল্টা এইচ সমান আমরা কি লিখব? সমান কি লিখব? দেখো, উৎপাদের ইনফরমেশন আগে, বিয়োগ দিয়ে কি বিক্রিয়কের ইনফরমেশন। তাহলে লেখার নিয়মটা হচ্ছে, দেখো লেখার নিয়মটা হচ্ছে, এই সমতাকৃত সমীকরণে পাশে যে সংখ্যাটা থাকবে, সমতাকৃত সমীকরণে দেখো এখানে কত আছে? কত আছে দেখো, 12 আছে না? তুমি এভাবে লিখবা 12 ইনটু কার্বন ডাই অক্সাইডের গঠন তাপ, মানে কি ডেল্টা এইচ ফরমেশন কার্বন ডাই অক্সাইড, ওকে, প্লাস মানে উৎপাদিত তথ্যগুলো যোগ হবে, প্লাস দেখো এখানে পানির পাশে কত আছে? 11। তাহলে তুমি কি লিখবা? 11 ইনটু ডেল্টা এইচ ফরমেশন অফ কি পানি, মানে পাশের সংখ্যাগুলো গুণ হয়ে যাবে, সিম্পল কথা। ওকে, তাহলে এটা কার ইনফরমেশন বলো? এটা কার ইনফরমেশন? উৎপাদন ইনফরমেশন। বিয়োগ
বিয়োগ দিয়ে কি লিখবো আরেকটা থাকবে কেন এবার আমি লিখবো চিনির পাশে কোনো সংখ্যা আছে কোনো সংখ্যা তো নাই তাহলে আমি লিখবো ডেল্টা এইচ ফরমেশন কার সুগার মানে কি চিনি প্লাস দেখো প্লাস অক্সিজেনের পাশে কত আছে 12 তাহলে তুমি কি লিখবা 12 ইনটু ডেল্টা এইচ ফরমেশন কি অক্সিজেন ঠিক আছে অক্সিজেন আচ্ছা এখন লক্ষ্য করো চিনির দহন তাপের মান প্রশ্ন দিয়ে দিছে না তাহলে তুমি কিন্তু এই ডেল্টা এইচ এর মানটা অলরেডি জানো এই ডেল্টা এইচ এর মান তুমি অলরেডি জানো এই যে দেখো কত দেওয়া আছে এই যে কত মাইনাস 5638 কত 82 এবং লক্ষ্য করো যখন তুমি মান বসাবা চিহ্ন সহ বসাই দেবে বুঝছো মান যখন তুমি সূত্রে বসাবে অবশ্যই চিহ্ন সহ বসাবো ঠিক আছে বসাইলাম আচ্ছা এখন দেখো 12 ইনটু দেখো কার্বন ডাই অক্সাইডের গঠন তাপের মান কি প্রশ্নে দিয়ে দিছে না প্রশ্নে কিন্তু সরাসরি এটা বলে নাই কার্বন ডাই অক্সাইডের গঠন তাপ প্রশ্নে কি বলছে কার্বনের কি দহন তাপ আমাদের জানি কার্বনের দহন তাপই কি কার্বন ডাই অক্সাইডের কি গঠন তাপ তাহলে বসাই দাও এই যে বসাইলাম প্লাস অঙ্কগুলো খুবই সহজ মান দেওয়া থাকলে সূত্রে বসায় কাজ করবে এবার দেখো 11 ইনটু পানির গঠন তাপ কত মাইনাস 284 বসাইলাম দেখো মাইনাস দিলাম দেখো তোমাকে প্রশ্নে কি বের করতে বলছে চিনির গঠন তাপ কত ঠিক আছে তাহলে আমরা চিনির গঠন তাপের মান কি ধরে নেই চিনির গঠন তাপের মানটাকে আমরা x ধরে নিই ঠিক আছে x প্লাস 12 ইনটু কিছুক্ষণ আগেই বলছি যে কোনো মৌলের গঠন তাপ কত 0 ঠিক আছে এখানে 0 বসাই দাও যা সলভ করে কার্বন বের করো যা হিসাব করে কার্বন বের করো x এর মানটা বের করলে তুমি কি পেয়ে যাবে চিনির গঠন তাপের মান পেয়ে যাবে সিম্পল মাত্র 3 লাইনের ম্যাথ হবে 3 লাইনের ম্যাথ সব ডেটা দেওয়া থাকবে খালি কেয়ারফুলি ফর্মুলাটা বসাবে এবার আমরা তুলো সবাই খুব ইম্পর্টেন্ট ম্যাথ নাউজুবিল্লাহ না এটা জিরো লিখছি এটা O2 নে অক্সিজেন লিখলি এটা জিরো এটা অক্সিজেন না এইভাবে অক্সিজেন লিখলে তো কেমিস্ট্রিকে অপমান করা হবে ঠিক আছে না নাউজুবিল্লাহ রিফা থেকে তুমি ভিডিও তোমরা দেখছেন সবাই ভাই রে ভাই আল্লাহ আস্তে আমি কি যে পড়াই ভাই ও বাজার যে ভুলগুলা করছে তো ক্ষমার জন্য করতে এর কাছে পড়েই তো হচ্ছে বাচ্চারা এসএসসি পরীক্ষা দিচ্ছে তো এদের বেসিকের কি অবস্থা হবে চিন্তা করে দেখেন অ্যাডমিশনে মারা গেল না ওই অর্ধবার্ষিক পরীক্ষা সব ফেল বেশি লাইট অন করার কারণে ক্যামেরাটা অন্ধকার হয়ে গেছে না আমি এটা অন করে দিচ্ছি বিশ্বকাপ আসছে কে কোন দেশের সাপোর্টার ভাই আর্জেন্টিনা কাপ নিবে দেখি আসলে পরপর দুটো বিশ্বকাপ জিততে কঠিন আর্জেন্টিনা পারবে না হবে না মেসিও পুরো হয়ে গেছে 4 বছরে
মেসি বসে গেছে না পেনাল্টি নিবে পেনাল্টি নিবে এই দেখি ভাই এই বল দিতে আমি আগে দিয়ে সাপোর্ট করে কোন দিন চ্যালেঞ্জ করতে যাবো আমি আগে দিলে রোনাল্ডো ফ্রান্স স্পেন এরাই মানে ফ্রান্স স্পেন ব্রাজিল আর্জেন্টিনা আর পর্তুগাল এই পাঁচটা টিমের মধ্যে একজন জিতবে সবারই কিছু না কিছু ল্যাকিংস আছে কেউই তিনটে ডিপার্টমেন্টে স্ট্রং না মানে ডিফেন্স মিডফিল্ড অ্যাটাক সবগুলোতে কেউই স্ট্রং না সবারই একটা একটা ডিপার্টমেন্টে ঘাটতি আছে তবে তিন জিনিস ডিফেন্স যার ভালো তার জেতার সম্ভাবনা ওভারঅল বেশি আর্সেনাল তো ডিফেন্স ভালো ছিল ঠিক আছে দেওয়া লাগে আর্সেনাল তো ডিফেন্স ভালো আসলে কাওয়ার্ডের মতো ফুটবল আছে তো ইউসিএফ জিততে পারলো না কাওয়ার্ডলি খেললে তো তুমি হারবাই ঠিক আছে তুমি পেনাল্টির জন্য ওয়েট করবা কেন তুমি আরেকটা গোলের জন্য তোমার যাওয়া উচিত ছিল এরা ছোট টিমের মানসিকতা তো এটা হইছে তাহলে এই টাইপের ম্যাচ পারা যাবে কিনা বলো যেখানে তোমাকে একটা বিক্রিয়ার ডেল্টা এস দেওয়া থাকবে কোনো একটা বিক্রিয়া বা উৎপাদন কি বের করতে হবে গঠন তাদের মান বের করতে হবে এভাবে করে ফেলবো চলো এবার এখন যে ম্যাথটা করাবো এর পরবর্তীটা সিমিলার এগুলো সাইড এগুলো পিডিএফ থেকে দেখে নিবা তোমরা নিজেরা প্র্যাকটিস করবা এগুলো একই টাইপের সব ম্যাথ এটা দেখবা চলো এগুলো লাগবে না এখন তোমরা আপাতত এগুলো এখন লাগবে না এগুলো সব স্কিপ এবার যেটা তোমাদের কলেজে পরীক্ষা আসবে যদি এখান থেকে কোনো কোশ্চেন স্যার করে এই একটা কোশ্চেনই আসবে চলো কোশ্চেনটা কি জ্বালানি হিসেবে উপযোগিতা ঠিক আছে তোমরা সবাই জানো যে আমাদের রান্নার কাজে আমরা অনেক গ্যাস ব্যবহার করি না কি মিথেন গ্যাস ইথেন গ্যাস তারপর কি প্রোপেন বিউটেন এগুলো আমরা ব্যবহার করি তো এখন আমাদেরকে এটা প্রুফ করতে হবে বা এটা বের করতে হবে যে কোন গ্যাসটা আসলে জ্বালানি হিসেবে সবচেয়ে ভালো ওকে ধরো আমাকে মিথেন বা ইথেনের মধ্যে কোন গ্যাসটা জ্বালানি হিসেবে অধিক উপযোগী সেটা বের করতে হবে তাহলে কনসেপ্টটা কি দেখো কনসেপ্টটা হচ্ছে এই ক্ষেত্রে আমাদের লক্ষ্য হবে এই কোনটি 1 গ্রাম দহন করলে বেশি তাপ উৎপন্ন হবে তা বের করা মানে যেই গ্যাসের 1 গ্রামকে দহন করলে 1 মোলকে না কিন্তু 1 গ্রাম তাহলে যেই গ্যাসের 1 গ্রামকে দহন করলে বেশি পরিমাণ তাপশক্তি উৎপাদিত হবে ওই গ্যাসটাই কি জ্বালানি হিসেবে অধিক উপযোগী ঠিক আছে এটা আমাদের প্রুফ করতে হবে তো চলো একটা ম্যাথ করি আমরা एग्जांपल 12 কি বলছে দেখো মিথেন ইথেন কার্বন ডাই অক্সাইড জলীয় বাষ্প এর প্রমাণ গঠন এনথালপি যথাক্রমে মানে গঠন তাপের মান দেওয়া আছে দেখো গঠন তাপের মান দেওয়া আছে এত 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 এবং এত প্রদত্ত ডাটার সাহায্যে হিসাব করে জ্বালানি হিসেবে মিথেন এবং ইথেনের মধ্যে কোনটি অধিক উপযোগী হবে তা ব্যাখ্যা করো তাহলে অঙ্কটা আমাদের করতে হবে দুই ধাপে তাহলে লিখো সবাই মিথেনের দহন বিক্রিয়া নিম্নরূপ লিখো মিথেন প্লাস অক্সিজেন কি উৎপন্ন হবে কার্বন ডাই অক্সাইড এবং জলীয় বাষ্প ব্যালেন্স করো এখানে দুই দিতে হবে এখানে দুই ওকে এবার লক্ষ্য করো প্রশ্নে মিথেনের গঠন তাপ দেওয়া আছে কার্বন ডাই অক্সাইডের গঠন তাপ দেওয়া আছে আর পানির কি মানে জলীয় বাষ্পের কি দেওয়া আছে গঠন তাপ দেওয়া আছে তাহলে কি করতে হবে বলো এই গঠন তাপগুলোর সাহায্য নিয়ে আমাকে এখন এই বিক্রিয়ার কি বের করতে হবে ডেল্টা এইচ এর মান বের করতে হবে তাহলে লিখো মিথেনের দহন তাপ ডেল্টা এইচ সমান কি হবে বলো কার্বন ডাই অক্সাইডের কি তাপ গঠন তাপ প্লাস 2 ইনটু জলীয় বাষ্পের কি গঠন তাপ ঠিক আছে ব্রেকেট ক্লোজ বিয়োগ কি হবে মিথেনের কি তাপ গঠন তাপ প্লাস 2 ইনটু কি অক্সিজেনের কি তাপ গঠন তাপ অক্সিজেনের গঠন তাপ আচ্ছা এখন দেখো কার্বন ডাই অক্সাইডের গঠন তাপ দেওয়া আছে বসাও জলীয় বাষ্পের গঠন তাপ দেওয়া আছে বসাও ঠিক আছে বিয়োগ মিথেনের গঠন তাপ দেওয়া আছে বসাও আর অক্সিজেনের গঠন তাপ কত 0 যেহেতু এটা মৌল তাহলে অক্সিজেনের গঠন তাপ কত হবে 0 না 0 হবে 0 হবে আচ্ছা তো তুমি মানগুলো দিয়ে হিসাব করার পর দেখো কত আসবে বলি -758.8 কিলো জুল পার কি আসবে
মোল আসবে, মানে কি 1 মোল মিথেন গ্যাসকে অক্সিজেনে সম্পূর্ণরূপে দহন করলে 758.8 কিলোজুল তাপশক্তি কি হয় উৎপন্ন হয়। বাট আমাদের কি বের করতে হবে লক্ষ্য করো, আমাদের কয় গ্রাম দহন করতে হবে 1 গ্রাম, তাহলে আমাকে 1 গ্রামের জন্য কি বের করতে হবে ডেল্টা এইচ বের করতে হবে। তাহলে আমি 1 মোলের জন্য ডেল্টা এইচ এর মান জানি, 1 গ্রামের জন্য ডেল্টা এইচ বের করতে হবে। এখন আমাকে বলো তো কিভাবে বের করা যায়, বলো 1 মোল মিথেন সমান কত গ্রাম, 1 মোল মিথেন সমান কত গ্রাম 16 গ্রাম না, তাহলে 16 দিয়ে ভাগ, কত দিয়ে ভাগ মানে মিথেনের আণবিক ভর দিয়ে ভাগ, তাহলে 16 দিয়ে ভাগ দিব, তাহলে কত আসবে দেখো -47.42 কিলোজুল পার গ্রাম, মানে হচ্ছে 1 গ্রাম মিথেন গ্যাসকে অক্সিজেনের সম্পূর্ণরূপে দহন করলে 47.42 কিলোজুল তাপশক্তি কি হবে উৎপাদিত হবে, এটা বের করতে হবে। ওকে, তাহলে আগে একটু বের করে ফেলো। এরপরে ইথেনের জন্য কি, ইথেনের জন্য তোমার কি সিমিলার ওয়েতে হিসাবটা করতে হবে। কতগুলো স্টার্টস দেখো, এটাই আসবে পরীক্ষায়, যদি কোনো প্রশ্ন এখান থেকে আসে এইটাই আসবে। পয়স্তেক পাইছে চকলেট পাই নাকি তুমি বলো ভাই আসলে ওর না চকলেট চাচ্ছিল তো তুমি পাইলে নিশাত কাছে তুমি পাইছো বলছে যে স্টেক ধরো ক্যাচ ধরো, দেখি কি ক্যাচ ধরতে পারো সেই ক্যাচ কয় পিস ধরো, এই ধরো ক্যাচ ধরো, পাইছে তো এই এটা তো বাঙালির স্বভাব। আমি ভাই কি বলছি, আমি তো কিছু বলি না, কিছু কিছু আরে কাপু আপনি এসি করে আপনারা রাখ আমার কাছে বলছি আমি তো আপনি নাকি আরে আমি কি খাবা আরে আপু এই মুশকিল ফোন না তুমি কিছু জানো কোনে আসিস আপনি বলছেন আর আমি লিখছি আপনি কি মনে আমাদের তিন গেছে নিশ্চিতা জিনিস শিখে ছেড়ে আসতে না বড় মশা খাইছিস রে আন্টি খাওয়া দাওয়া করো ভাই কদিন পর মাদ্রাসা চলে যাবা চলো তাহলে আমরা মিথেনের জন্য বের করলাম, এবার আমরা ইথেনের জন্য সেম ওয়েতে বের করব। চলো সেম প্রসিডিউর, এই দেখো ইথেনের দহন বিক্রিয়া নিম্নরূপ, নিম্ন বিক্রিয়া ইথেনের দহন তাপ এই কথা বলো কি হবে বলো, এটা হবে তোমার ইথেন প্লাস 7/2 2CO2 প্লাস 3H2 আবারও বলতেছে দেখো দিকে মাতুকুরি করে ভুলেও এখানে ফ্র্যাকশন সরাতে যাবে না, ঠিক আছে ভুলেও ফ্র্যাকশন সরাবে না, অনেকেই পুরো বিজ্ঞানী গল্পে গুণ করবে 2 দিয়ে গুণ করে দিবে ফ্র্যাকশনটা সরানোর জন্য, এই কাজ করা মাত্রই শূন্য পাবা, ঠিক আছে কারণ দহন মানে যাকে দহন করবে তার কয় মোল 1 মোল, সাবধান। তাহলে কি হবে দেখো ইথেনের দহন তাপ কি হবে ডেল্টা H সমান হবে 2 ইনটু কার্বন ডাই অক্সাইডের গঠন তাপ প্লাস 3 ইনটু পানির গঠন তাপ ব্র্যাকেট ক্লোজ বিয়োগ, এরপরে কি হবে ইথেনের গঠন তাপ প্লাস 7/2 ইনটু অক্সিজেনের কি গঠন তাপ, এবার মানগুলো পুট করো তাহলে কত আসবে -1362.68 কিলোজুল পার মোল। এবার দেখো ইথেনের আণবিক ভর কত C2H6, তাহলে 12 গুণা 24 আর 4 কত হলো 30,
তাহলে কত দিয়ে ভাগ হবে এবার? কত দিয়ে ভাগ? 30 দিয়ে ভাগ করবো এবার, ঠিক আছে? আগের বার তো 16 দিয়ে ভাগ হয়েছে, এবার 30 দিয়ে ভাগ। তাহলে কত আসবে দেখো, -45.42 কিলোজুল পার গ্রাম আসবে। তাহলে 1 গ্রাম ইথেন গ্যাসকে অক্সিজেনের সম্পূর্ণরূপে দহন করলে 45.42 কিলোজুল তাপশক্তি উৎপন্ন হয়। তাহলে বলো কার ক্ষেত্রে বেশি? এবার কিছু পাবলিক বলবে কি, ও আচ্ছা আচ্ছা, -45 তো -47 থেকে বড়। সাবধান সাবধান, এই মাইনাস কিন্তু বড় ছোট বোঝায় না, বারবারই সাবধান করতেছি। এই মাইনাস কিন্তু বড় ছোট বোঝায় না, মাইনাস দিয়ে বোঝায় তাপশক্তি কি হচ্ছে, উৎপন্ন। তাহলে কোন সংখ্যাটা বড়? আপনি মান দেখবা, 47 বড় ভাই, 47 বড়, 45 ছোট। তাহলে মিথেন গ্যাসকে দহন করলে কি অধিক পরিমাণ তাপশক্তি উৎপাদিত হয়। তাহলে কে বেশি উপযোগী জ্বালানি হিসেবে? মিথেন গ্যাস অধিক উপযোগী। তো যারা মাইনাসের মিনিংটা ঠিকমতো বুঝে না তারা কিন্তু এখানে কি লিখবে, ইথেন গ্যাস অধিক উপযোগী। এই সিদ্ধান্ত লাগার জন্য 1 নাম্বার, ঠিক আছে? এই সিদ্ধান্ত লাগার জন্য 1 নাম্বার। তোমার দুজন একসাথে বসে এগুলো পাস করতে হবে, সিলসিলা মতো পাস করতে হবে ইনশাআল্লাহ। কি পরিমাণ গরম হয়েছে, দেয়াল পর্যন্ত গরম হয়ে গেছে। ঘুমাইতে পারি না, রাত্রেও ঘুমাইতে পারি না, দিনেও ঘুমাইতে পারি না। মানে ধরো ফ্যান চলতেছে ফুল স্পিডে, তাও ভাবতেছি এত আদ্রতা বাতাসে। বাসায় এসি লাগার নাই, বাসায় এসি লাগার নাই। বাসায় এসি লাগাচ্ছে, আসলে বাসায় এসি লাগানোর ব্যবস্থা নেই, মানে বাড়িওয়ালা লাগাইতে দেয় না। এমন ভাবে বিল্ডিং গুলো ডিজাইন করে, এমন দেখো এই যে মনে করো এই যে নেভি কোডের ভিতরে আছে, কোন আঙ্কেল যদি এসি লাগাতে চায় পারবে না, নেভি থেকে নিয়ম, হাজার নিয়ম, আপনি এসি লাগাবেন কেন, অত বড় হয়ে গেছেন, ঠিক আছে? এরপর আবেদন করতে হবে ভিতরে এসি লাগানোর জন্য, ওখানে ওরকম মানে ওয়্যারিং করা নেই সিস্টেম। নেভি হচ্ছে দুনিয়াতে সবচেয়ে প্রবীণ জাল, ঠিক আছে? আমিও তো নেমে যাচ্ছি, আমিও তো একই বলছি। টাকা পয়সা কম থাকলে ফকির হবে, কে বলছে? ফকির শুধু টাকা পয়সা কম থাকে, মন মানসিকতার কারণে মানুষ তোমাকে ফকির হবে। তোমার কাছে কোটি টাকা আছে, তারপরেও তুমি ফকির নিয়ে গেলে করতে বসতে পারো। এটা মেন্টালিটির উপর ডিপেন্ড করে। খালি খাতা বন্ধ করে ফেলো আগে, বাজে অফ। এই শহর থেকে বের হও, তাহলে বুঝলো। তাহলে এই যেটা ম্যাথ করালাম, এই ম্যাথটা তোমরা খাতায় ভালোভাবে আরেকবার প্র্যাকটিস করবা। চলো এটা শেষ, আমাদের এই টপিক শেষ। এরপরে আসো কি আছে দেখি, বন্ধন শক্তি। এগুলো 19 পড়ছো তুমি ভাই, এগুলো কি? ওই যে কিছু পাইতেছে না, বন্ধন ভাঙা, বন্ধন ভাঙতে, বিয়োগ, বন্ধন করতে, এগুলো আছে। চলো আরেকটা জিনিস আজকে পড়াবো, তাপ প্রসারণের সূত্র। চলো এটা একটু পড়াই দিই হালকা। দেখো এই আমাদের তাপ প্রসারণের দুইটা সূত্র আছে। একটা হচ্ছে আমার ল্যাবোইসি এবং কি ল্যাপ্লাসের সূত্র, আরেকটা হচ্ছে আমাদের কি হেসের সূত্র। ওকে, দুটি সূত্রই শক্তির মুক্ততার ধারণার উপর প্রতিষ্ঠিত। তোমরা জানো যে কোনো রাসায়নিক বিক্রিয়াতে দুটো জিনিস সংরক্ষিত থাকে, একটা হচ্ছে ভর, আরেকটা কি
শক্তি। ওকে, ভর এবং কি শক্তি। আচ্ছা, তো প্রথমে আসো, প্রথমে আমরা দেখবো ল্যাবোইসি এবং ল্যাপ্লাসের সূত্র। একটু পড়ো এটা, খুবই সিম্পল একটা সূত্র। কি বলছে, কোন বিক্রিয়া একদিকে সংঘটনের সময় যে পরিমাণ তাপের পরিবর্তন ঘটে, দেখো কোন বিক্রিয়া একদিকে সংঘটনের সময় যে পরিমাণ তাপের পরিবর্তন ঘটে, বিক্রিয়াটি বিপরীত দিকে ঘটার সময়ও ওই একই পরিমাণ তাপের পরিবর্তন ঘটে, তবে চিহ্ন কি হয়, বিপরীত হয়। মানে কি, ধরো কপার নিলা, তুমি কপারকে তুমি দহন করে কপার অক্সাইড তৈরি করলাম, ডেল্টা এইচ কত, -157 কেজি পার মোল। যদি আমরা রিঅ্যাকশনটাকে রিভার্স করে দেই, মানে আমি যদি বলি কপার অক্সাইড ভেঙে গিয়ে কপার এবং অক্সিজেন গ্যাস উৎপন্ন হবে, ডেল্টা এইচ এর মানটা কি থাকবে, ডেল্টা এইচ এর মানটা সেমই থাকবে, জাস্ট মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস। এটাই হচ্ছে আমাদের কি ল্যাবোইসি এবং ল্যাপ্লাসের সূত্র। খুবই সিম্পল সূত্র। মানে বিক্রিয়া একদিকে ঘটার সময় যদি তাপ শক্তি নির্গত হয়, বিক্রিয়াটা বিপরীত দিকে ঘটার সময় কি হবে, তাপ শক্তি কি হবে, শোষিত হবে। বাট তাপ শক্তি নির্গমনের পরিমাণ আর তাপ শক্তি শোষণের পরিমাণ কি থাকবে, সেম থাকবে, মান সেম থাকবে, চিহ্নটা কি উল্টে যাবে। বুঝছি কথা, খুবই সিম্পল। এবার তুমি এতটুকু লিখো, আজকে শেষ। কেসের সূত্র আজকে টাইম নেই।